প্রেসিডেন্ট ট্রাম্পের অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা মূলত প্রতারণামূলক, দাবি তেহরানের। যুদ্ধবিরতির মেয়াদ ঘিরে উত্তেজনার মাঝে তেহরানের রাজপথে নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন, যুদ্ধ প্রস্তুতির হুঁশিয়ারি ইরানের। ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে হরমুজ প্রণালীতে 2টি জাহাজ জব্দ করেছে ইরান। 2 দশক পর গাজায় মেয়র নির্বাচনে জনপ্রিয়তার পরীক্ষায় রয়েছে হামাস। গাজায় তামাকের অভাবে পাটশাক জাতীয় পাতা দিয়ে তৈরি হচ্ছে সিগারেট, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই ঘোষণাকে সন্দেহের চোখেই দেখছে তেহরান। বুধবার ইরান পার্লামেন্টের স্পিকার বাঘের গালিভাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেন, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানো একটি আকস্মিক হামলার প্রস্তুতির কৌশল। অন্যদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, পদক্ষেপটি কিছুটা প্রশংসনীয় হলেও এটি সংলাপের জন্য পর্যাপ্ত গতি সঞ্চার করতে পারেনি। তেহরান ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধবিরতির সময়সীমা ফুরিয়ে যাওয়ার টানটান উত্তেজনার মাঝেই আসে স্বস্তির খবর। যতক্ষণ না ইরানের সাথে আলোচনা করে একটি চুক্তিতে পৌঁছানো যায়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই ঘোষণাকে পুরোপুরি স্বস্তিদায়ক মনে করছে না তেহরান। বুধবার পার্লামেন্টের স্পিকার বাঘের গালিভাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদ বলেন, অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়ানো একটি আকস্মিক হামলার প্রস্তুতির কৌশল। তেহরানের এই কর্মকর্তার মতে, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অর্থহীন। যুদ্ধে পরাজিত পক্ষ কখনোই শর্ত আরোপ করার অধিকার রাখে না। কথিত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পাশাপাশি ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখা সরাসরি বোমা বর্ষণের সমতুল্য বলে মন্তব্য করেন মাহদি মোহাম্মদী। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইউএস নৌবাহিনীর অব্যাহত অবরোধকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার মতে, ইরানের সমুদ্র বন্দরগুলো অবরোধ করা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ক্রুদের জিম্মি করা তার চেয়েও বড় অপরাধ। ইরানি পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয় এবং অনৈতিক স্বেচ্ছাচারিতা রুখে দিতে হয় সেটা ইরান খুব ভালো করেই জানে। বুধবার তেহরানের এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, যুদ্ধবিরতি বাড়ানোর পদক্ষেপ কিছুটা প্রশংসনীয় হলেও এটি সংলাপের জন্য পর্যাপ্ত গতি সঞ্চার করতে পারেনি। ইরান যুদ্ধক্ষেত্র এবং রাজনৈতিক পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রাখবে। একই সাথে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। ইরানের সশস্ত্র বাহিনী বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো হুমকি মোকাবিলায় তারা চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। কূটনৈতিক এই স্নায়ুযুদ্ধের মধ্যে শান্তি আলোচনা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। ইসলামাবাদের মধ্যস্থতায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ইসলামাবাদে বুধবার শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন ইরানি রাষ্ট্রদূত রেজা আমেরি মুখাদাম। বৈঠকে যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি আলোচনা এগিয়ে নেয়ার বিষয়ে জোর দেন তারা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ওয়াশিংটনের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার উত্তেজনার মধ্যেই তেহরানের রাজপথে নতুন ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছে ইরান। মঙ্গলবার রাতে তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে দেশটির পতাকা নেড়ে স্লোগান দেয়। ইরানি সংবাদ মাধ্যমগুলো প্রদর্শিত অস্ত্রটিকে খুররম শাহের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে শনাক্ত করেছে। ট্রাম্প শান্তি আলোচনার সুযোগ দিতে 14 দিনের প্রাথমিক যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিলেও তেহরান সেটিকে সংশয়ের সাথে দেখছে। বুধবার বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও ট্রাম্পের ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। হরমুজ প্রণালীতে ইউএস অবরোধ অব্যাহত থাকায় ট্রাম্পের প্রস্তাবকে অর্থহীন বলছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে MSC ফ্রান্সিসকা এবং এপামিনোডাস নামে 2টি জাহাজ জব্দ করেছে ইরানের IRGC। বুধবার আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। IRGC জানায়, জাহাজ দুটি প্রয়োজনীয় অনুমতি ছাড়া চলাচল এবং নেভিগেশন সিস্টেমে কারচুপি করে সমুদ্রপথের নিরাপত্তা বিপন্ন করেছিল। জব্দের আগে ওমান উপকূলে জাহাজগুলোতে রকেট ও গুলি চালানো হয়। পানামা এবং লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ দুটির বিরুদ্ধে
ইসরায়েলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে। আটকের পর ক্রু সহ জাহাজ দুটি ইরানি উপকূলে নেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে, ইউএস নৌ অবরোধ বহাল থাকা অবস্থায় ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা অর্থহীন। বন্দর থেকে অবরোধ না সরানো পর্যন্ত হরমুজ প্রণালীতে এমন কড়াকড়ি জারি থাকবে বলে সাফ জানিয়েছে তেহরান। দীর্ঘ ২০ বছর পর গাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। যুদ্ধের ধ্বংসস্তূপ আর রাজনৈতিক অচলাবস্থার মাঝেই উপত্যকার দেইল আর বালা শহরে আগামী শনিবার ভোট দেবেন সাধারণ মানুষ। প্যালেস্টাইন কর্তৃপক্ষের অধীনে আয়োজিত এই নির্বাচনকে দেখা হচ্ছে হামাসের জনপ্রিয়তার এক বড় পরীক্ষা হিসেবে। যদিও হামাস সরাসরি কোনো প্রার্থী দেয়নি, তবে তাদের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের জয় পরাজয় নিয়ে চলছে হিসাব নিকাশ। গাজা উপত্যকার দেইর আল বালা শহরের রাস্তায় এখন যুদ্ধের ধ্বংসস্তূপের পাশাপাশি শোভা পাচ্ছে নির্বাচনী ব্যানার আর পোস্টার। শনিবারের এই নির্বাচনের মাধ্যমে ২০০৬ সালের পর প্রথমবার গাজার কোনো অংশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন প্যালেস্টিনিয়ানরা। অবরুদ্ধ এই জনপদে দীর্ঘ ২ দশকের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে ভোট দেওয়ার সুযোগ আসায় সাধারণ মানুষের মাঝে কাজ করছে এক অন্যরকম উত্তেজনা। ২০ বছরের মধ্যে প্রথমবার আমি এমন এক অনুভূতি নিয়ে ভোটের অপেক্ষায় আছি। জন্মের পর থেকে শুধু নির্বাচনের কথা শুনেই এসেছি, কিন্তু পরিস্থিতির কারণে তা দেখিনি। এবার আমরা আমাদের উপর চাপিয়ে দেয়া বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে উৎসাহ নিয়ে ভোট দিতে যাব। ওয়েস্ট ব্যাংকের রামাল্লা ভিত্তিক প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষের অধীনে আয়োজিত এই নির্বাচনে দেইর আল বালার ৭০,০০০ ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। প্যালেস্টিনিয়ান অথরিটি সেন্ট্রাল ইলেকশনস কমিশন জানিয়েছে, যুদ্ধের প্রভাব তুলনামূলক কম হওয়ায় এই শহরটিকে বেছে নেওয়া হয়েছে। এদিকে হামাস সরাসরি কোনো দলীয় প্রার্থী না দিলেও তাদের সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনী লড়াইয়ে থাকার বিষয়টি বিশেষ তাৎপর্য পাচ্ছে। কর্তৃপক্ষ জানায়, এটি মূলত একটি সেবাধর্মী নির্বাচন, যার উদ্দেশ্য স্থানীয় মিউনিসিপ্যালিটির উন্নয়ন। দেইর আল বালার ভোটাররা তাদের শহরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কাউন্সিল নির্বাচন করবেন। এবারের নির্বাচন হবে ওপেন লিস্ট পদ্ধতিতে। যে ১৫ জন কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা নিজেদের মধ্য থেকে একজনকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন। শহরের উন্নয়ন এবং দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য এই প্রতিনিধি দল কাজ করবে। দেইর আল বালাহতে নির্বাচন করার প্রধান উদ্দেশ্য হল প্যালেস্টিনিয়ান ভূখণ্ড এবং রাজনৈতিক ব্যবস্থার ঐক্য বজায় রাখার বার্তা দেয়া। ওয়েস্ট ব্যাংকের সাথে একই সময়ে গাজার একটি শহরে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আমরা রাজনৈতিক সংহতি প্রকাশ করছি। এই নির্বাচন গাজাবাসীর জন্য শুধু প্রতিনিধি বাছাই নয়, বরং রাজনৈতিক মুক্তির একটি পথ। বিশ্লেষকরা মনে করছেন, হামাস সরাসরি অংশ না নিলেও নেপথ্যে থেকে তাদের জনপ্রিয়তার পাল্লা মেপে নিচ্ছে। অন্যদিকে যুদ্ধের ক্ষত কাটিয়ে এই নির্বাচনের মাধ্যমেই গাজার প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম। হামাস বর্তমানে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তারা জনগণের ইচ্ছার বাইরে যেতে চাইছে না। আমার ধারণা, তারা এই নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী, কারণ কিছু প্রার্থী পরোক্ষভাবে তাদের হয়ে কাজ করছে। শনিবারের এই ভোট কেবল স্থানীয় প্রতিনিধি নির্বাচন নয়, বরং প্যালেস্টিনিয়ানদের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক জীবন উন্নয়নেরও এক বড় মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নিষেধাজ্ঞায় তামাকজাত পণ্যের সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এক অদ্ভুত ও বিপজ্জনক সংকটে পড়েছেন সাধারণ মানুষ। ধূমপানের নেশা মেটাতে তামাকের বিকল্প হিসেবে তারা এখন বেছে নিচ্ছেন শুকনা পাটশাক বা মলপাতা। তবে রাসায়নিক দ্রব্য মিশ্রিত এই পাতার সিগারেট সেবনে গাজাবাসীর ফুসফুস ও হার্টে দেখা দিচ্ছে মারাত্মক জটিলতা। আল শিফা হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে পাল্লা দিয়ে বাড়ছে শ্বাসকষ্টের রোগী। গাজা উপত্যকার বাজারগুলোতে এখন আর তামাকের ঘ্রাণ নেই। তার বদলে ঘরোয়া শাক হিসেবে পরিচিত ম্যালো বা পাটশাক সদৃশ পাতা শুকিয়ে তৈরি হচ্ছে বিকল্প সিগারেট। ইসরায়েলি বাহিনীর দীর্ঘদিনের অবরোধে তামাকজাত পণ্য আসা বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ পথ বেছে নিয়েছে স্থানীয়রা। শুকনো এই পাতার সঙ্গে তরল নিকোটিন মিশিয়ে হাতে তৈরি হচ্ছে সিগারেট, যা এখন গাজার ধূমপায়ীদের একমাত্র অবলম্বন। তামাক না থাকায় এখন সবাই এই মলপাতা ব্যবহার করছে। 50 গ্রাম পাতার উপর কয়েক ফোঁটা নিকোটিন ছিটিয়ে আমরা এটি তৈরি করি। মানুষ এখন তামাক পাতার সিগারেট না পেয়ে এই মলপাতার সিগারেট কিনছে। চাহিদা বাড়ায় অস্বাভাবিক হারে বেড়েছে এই সাধারণ পাতার দামও। যুদ্ধের আগে যে মেলো পাতার কেজি ছিল 100 সেকেল, এখন তা 10 গুণ বেড়ে দাঁড়িয়েছে 1000 সেকেলে। এমনকি 1000 নিকোটিনের দাম 3000 থেকে বেড়ে 60,000 সেকেল হয়েছে।
বাজারে তামাকের অনুপস্থিতিতে সাধারণ শাকসবজিও এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তামাক এখন বাজারে পাওয়াই যাচ্ছে না, তাই মানুষ মলপাতা পুড়িয়ে ধূমপান করছে। এক একটি মলো সিগারেট এখন 2 সেকেলে বিক্রি হচ্ছে। আমি প্রতিদিন এটি খাচ্ছি, কিন্তু সকালে ঘুম থেকে উঠে বুড়োদের মতো কাশতে হয় আমাকে। তবে সস্তার এই বিকল্প সিগারেট ডেকে আনছে ভয়াবহ বিপর্যয়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া আল শিফা হাসপাতালে প্রতিদিনই বাড়ছে তীব্র শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা। অবরোধের সময় তামাক পাতা না পেয়ে আমরা বিকল্প হিসেবে মেলো পাতা দিয়ে সিগারেট বানিয়ে খেয়েছি। আজ 3 মাস ধরে আমি মারাত্মক শ্বাসকষ্টে ভুগছি। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে এই মেলো পাতার সিগারেট আর ইলেকট্রনিক ভ্যাপ থেকে দূরে থাকুন। চিকিৎসকরা বলছেন, এই সাধারণ শাকপাতার সঙ্গে অনিয়ন্ত্রিত নিকোটিনের মিশ্রণ তরুণদের মস্তিষ্কের ক্ষতিসহ ফুসফুসের স্থায়ী সংক্রমণের সৃষ্টি করছে। আমাদের এখানে ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই ধোঁয়া তরুণদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করছে এবং দীর্ঘমেয়াদে এটি ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। অবরুদ্ধ গাজায় যেখানে একবেলা খাবারের নিশ্চয়তা নেই, সেখানে ধূমপানের এই বিষাক্ত বিকল্প গাজাবাসীর জীবনকে আরও বিপন্ন করে তুলছে। বেঁচে থাকার তাগিদে শাক খেয়ে জীবন ধারণের বদলে সেই শাক পুড়িয়ে ধোঁয়া সেবনের এই প্রবণতা যুদ্ধবিধ্বস্ত জনপদের জীবনকে আরও বিপন্ন করে তুলছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। সৌদি আরব ও কাতার সফরে বড় প্রতিশ্রুতি আদায় করছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারা। বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন আল শারা। সিরিয়ার বকেয়া আন্তর্জাতিক ঋণ পরিশোধে কাতার ও সৌদি আরবের যৌথ উদ্যোগের ঘোষণা আসে এ বৈঠক থেকে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সিরিয়ার অবস্থান শক্তিশালী করতে এবং দেশটির অর্থনীতি পুনরুদ্ধারে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে মঙ্গলবার জেদ্দায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রেসিডেন্ট শারা। বৈঠকে সিরিয়ার অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে বিশাল বিনিয়োগের আশ্বাস দিয়েছে রিয়াদ। বিশেষ করে আলেপ্পো বিমানবন্দর আধুনিকায়নে $2 বিলিয়ন বিনিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।